গ্রামের পাশে গহীন এক জঙ্গল। কথিত আছে যে একবার ওই জঙ্গলে যায় সে কখনো জীবিত ফিরে আসে না। এজন্য ওই জঙ্গলকে অভিশপ্ত জঙ্গল বলা হয়। কিন্তু কেন ওই জঙ্গলটি অভিশপ্ত, কি রয়েছে ওই জঙ্গলের মধ্যে, কেন ওই গ্রামের মানুষরা মারা যাচ্ছে, জানতে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া হরর থ্রিলার মুভি কালিঙ্গার কথা। সাল 1922। গহীন জঙ্গলের ভিতর দিয়ে ঘোড়ার পিঠে কিছু মালামাল সহ কেউ একজন হেঁটে যাচ্ছে। তবে সে কোথায় এবং কী জন্য যাচ্ছে, চলুন আগে সেটা জেনে আসি। অনেক রাত। শঙ্কর নামে এক ব্যক্তি আখক্ষেতের মধ্য দিয়ে তার বাড়িতে যাচ্ছে। বাড়ি ফিরেই শঙ্কর তার স্ত্রী মাল্লিকে ডাকছিল। মাল্লি তখন রুটি বানাচ্ছে, কানেও আবার কম শুনে। শঙ্কর এসে বলছিল, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। এই জন্য মাল্লি তাকে খাবার দেয়। এরপর শঙ্কর যখন খাবার খাচ্ছিল, মাল্লি বলে ওঠে, এই সময় আবার কে ডাকে, বলেই মাল্লি বেরিয়ে যায়। কিন্তু শঙ্কর চিন্তা করে, কই তো, আমি তো কারো ডাক শুনলাম না। আবার মাল্লি তো কানেও কম শুনে, কে ডাকলো এত রাতে? এটা ভেবে শঙ্কর হারিকেন হাতে নিয়ে মাল্লিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু মাল্লির কোনো সারা শব্দ নেই। অবশেষে খুঁজতে খুঁজতে শঙ্কর একসময় আখক্ষেতের মাঝখানে গিয়ে দেখতে পায় মাল্লি দাঁড়ানো। শঙ্কর একটু হারিকেনটা উঠাতেই দেখে মাল্লি নিজের হাত কেটে নিজেই খাচ্ছে। দেখা মাত্র সে দৌড়ে পালিয়ে যায়। অন্য দৃশ্যে এক ব্যক্তি সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ সে দাঁড়িয়ে যায় এবং সাইকেল থেকে নেমে গাছের সাথে মাথায় আঘাত করে সেখানে মারা যায়। আবার আরেক জায়গায় এক ব্যক্তি নাপিতের কাছে দাড়ি কামাতে এসেছে। নাপিতও কথা বলছিল আর কাজ করছিল। পাশেই কয়েকটি বাচ্চা মেয়ে খেলা করছে। হঠাৎ নাপিত খেয়াল করে তার খুরটি নেই। নাপিত তো পুরো হতবাক, খুর কোথায় গেল? তখনই নাপিত খেয়াল করে একটি বাচ্চা মেয়ের হাতে ওই খুরটি, এবং ওই মেয়েটি খুর দিয়ে নিজের কান কেটে নিজেই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই ঘটনাগুলোর জন্য সকাল হতে গ্রামবাসী তৎকালীন রাজা বালাকৃষ্ণার কাছে যায় এবং বালাকে যে কোনো মূল্যে সাহায্য করতে অনুরোধ করে। বালা তখন গ্রামবাসীর মুখে সবকিছু শোনার পর দোতলার ঘরে যায়, যেখানে আমাদের বিভৎস চেহারার এক নারীকে দেখানো হয়। বালা তাকে সবকিছু জানালে ওই নারী বালাকে একটি গল্প শোনায় আর ঘরের মধ্যে একটি বক্স দেখিয়ে দেয়, যার মধ্যেই সবকিছু সমাধান লুকিয়ে আছে। মোট কথা, এই গ্রামের উপর অভিশাপ রয়েছে, আর প্রতিজ্ঞা অনুযায়ী বালাকে এখন গ্রামবাসীদের এই অভিশাপ থেকে মুক্ত করাতে হবে। এই জন্য বালা ওই বক্সটি খুলে এবং বক্স থেকে একটি বই বের করে। সাথে আরও একটি ছোট বাক্স নিয়ে বালা বেরিয়ে যায়, কারণ এখন তার একমাত্র দায়িত্ব হলো তার সব সম্পর্ক ভুলে নিজেকে উৎসর্গ করা। কারণ সে যদি তার জীবন উৎসর্গ করে তবেই তার প্রজারা এই অভিশাপ থেকে রক্ষা পাবে। এই জন্যই রাজা বালা পরিবার পরিজনদের মায়া ছেড়ে ওই বক্সে থাকা বইটি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে এখন তার মূল লক্ষ্য তার রাজ্যের উপর যে অভিশাপ রয়েছে সেই অভিশাপ দূর করার জন্য তাকে একটি অস্ত্র খুঁজে বের করতে হবে, আর সেই উদ্দেশ্য নিয়ে বালা এগিয়ে যাচ্ছে। এখান থেকে সিন প্রেজেন্টে। গ্রামের ট্রেডিশন অনুযায়ী যখনই এই গ্রামের কেউ মারা যায়, মৃত ব্যক্তির দেহকে প্রকৃতির কাছে সমর্পণ করতে হয়। সেই নিয়ম রক্ষার্থেই এই লোকগুলো মৃত ব্যক্তিকে নিয়ে জঙ্গলের ভিতর এসেছে। আর এটা হচ্ছে জঙ্গলের বর্ডার, মানে এর ওপাশেই অভিশপ্ত ভূমি। কেউ যদি একবার এই বর্ডার পার হয়, 2 মিনিটের মধ্যে সে ফিরে না আসে, তাহলে সে আর জীবিত ফিরতে পারে না। এই বিষয়টি লক্ষ্য রেখেই লোকগুলো ভিতরে একটি স্থানে বডিটি রেখে দ্রুত সেখান থেকে ফিরে আসে। আর এরপরই বিভৎস কিছু একটা এসে ওই বডিটি সেখান থেকে নিয়ে যায়। এই যে ছেলেটিকে দেখছেন, তার নাম লিঙ্গা, আর এ লিঙ্গার বন্ধু শিবা। তারা দুজনেই দেশীয় মদের ব্যবসা করে, মানে নিজেরাই তৈরি করে আর বিক্রি করে। লিঙ্গা একটু রাগী স্বভাবের, কোনো অন্যায় অত্যাচার সে কখনোই সহ্য করতে পারে না। আবার মারপিটেও সেরা। 5-7 জন লোক তার কাছে কিছুই না। সিন চলে যায় জমিদার বাড়িতে। ইনি হচ্ছেন জমিদার নরসিংহা রেড্ডি, আর এ হচ্ছে রেড্ডির ছোট ভাই রাঙ্গা। রাঙ্গা মূলত চরিত্রহীন, তার জন্য গ্রামে কোনো মেয়েই রেহাই পায় না। যখন যার ওপর তার নজর পড়ে, সে জোরপূর্বক তার ঘরে ঢুকে যায়। এদিকে দুষ্ট শক্তি যেন এই গ্রামে ঢুকতে না পারে, সেজন্য আজ রাতে গ্রামের বর্ডারে এক পূজা করা হবে। তাই গ্রামবাসীকে জানিয়ে দেওয়া হচ্ছে আজ রাতে কেউ যেন বাড়ি থেকে বের না হয়। সিন জমিদার বাড়িতে। পাশের গ্রামের এই লোকটি রেড্ডির কাছে জমি বন্ধক রেখেছিল, সুদ সমেত সব টাকা ফেরতও দিয়েছে। তাই এখন জমিদারের কাছে তার জমির কাগজ ফেরত নিতে এসেছে। কিন্তু রেড্ডি বলে, এত দূর থেকে এসেছ, আগে খাওয়া দাওয়া করো, পরে কথা হবে। রেড্ডি লোকটিকে খাওয়ায়। খাওয়া শেষে যখন লোকটি আবার জমির কাগজ চায়, রেড্ডি সোজা বলে দেয়, আমি তোমার জমি ফেরত দেব না। তখন লোকটা হাতে পায়ে ধরে অনুরোধ করছিল এবং বলছিল এটাই তার সন্তানদের ভবিষ্যৎ, দয়া করে যেন দিয়ে দেয়। কিন্তু রেড্ডি কিছুতেই দিবে না। এক পর্যায়ে রাঙ্গা লোকটির গলা কেটে তাকে মেরে ফেলে। মূলত তারা শয়তানের থেকেও খারাপ, তারা একরকম ভূমিদস্যু। এদিকে আজ আবার পূজার অনুষ্ঠান, এই জন্য তারা দুজনেই বেরিয়ে যায়।
অন্যদিকে পূজা উপলক্ষে মন্দিরে তখন গ্রামবাসী আনন্দ করছে। এই যে মেয়েটাকে দেখছেন তার নাম পদ্মাবতী, ডাকনাম পাদ্দু। পাদ্দুকে লিঙ্গা আবার খুবই পছন্দ করে। কিছুক্ষণের মধ্যেই রেডি মন্দিরে এসে পড়ে। তবে পূজারী যখন পূজার কার্যক্রম পরিচালনা করছিল, পাশে পাদ্দুকে দেখে রাঙ্গার চোখ পড়ে যায়। পাদ্দু অবশ্য বিষয়টি বুঝতে পারছে। এদিকে পূজা শেষ হতেই রেড্ডি পূজারীকে একটি নোট ধরিয়ে দেয় এবং বলে দেয় সন্ধ্যার পর এই নোটটা সহ দান বাক্সটা আমার বাড়িতে পৌঁছে দিবে। পূজারীরও করার কিছুই নেই। এরপর রাতে শুরু হয় এই পূজার আসল আনুষ্ঠানিকতা। দুজন ব্যক্তিকে দেখা যায়, একজন মশাল হাতে দৌড়াচ্ছে আর একজন মুখে ছাগলের নাড়িভুড়ি নিয়ে পুরো গ্রামে দৌড়াচ্ছে আর চাল ছিঁড়াচ্ছে। মূলত তারা এসব বছরের পর বছর ধরে করে আসছে। তাদের ধারণা এটা করলেই অভিশপ্ত ভূমি থেকে কোনো কিছুই তাদের গ্রামে ঢুকতে পারবে না। সিন চলে যায় পরবর্তী দিন। সকালে লিঙ্গাকে দেখা যায় জঙ্গলের ভিতর থেকে একটি টিনের বাক্স নিয়ে ফিরছে। অবশ্য ওই তান্ত্রিক লোকটিও বিষয়টি দেখতে পায়। এদিকে শিবা এবং শিবার বাবা একটি দোকানে বসে চা খাচ্ছিল, এক লোকের সাথে কথা বলছিল। তখনই লিঙ্গা আসে। এই জন্য লিঙ্গাকে দেখে শিবার বাবা বলছিল, তুই সকালে কিছু খেয়েছিস? না খেয়ে থাকলে আমার বাড়িতে যা, মাছ রান্না করে এসেছি। এরপর লিঙ্গা আর শিবা চলে যায়। তখন ওই লোকটি শিবার বাবাকে বলছিল, আপনি নিজের ছেলেকে এত বকাবাজি করেন, অথচ লিঙ্গাকে এত ভালোবাসেন কেন? শিবার বাবা তখন বলে, কারণ শিবার তো আমি আছি, লিঙ্গার তো কেউ নেই, আমি ওর সব। মূলত লিঙ্গা অনাথ। অন্যদিকে লিঙ্গা আর শিবা পাদ্দুর বাড়ির দিকে যাচ্ছে। শিবা বলছিল, এভাবে প্রতিদিন গিয়ে কী লাভ, কথাটাই তো বলতে পারিস না, ওকে প্রপোজ করে দে। কিন্তু লিঙ্গা সাহসী পাচ্ছে না। এর মধ্যে তারা খেয়াল করে পাদ্দু আসছে। আর পাদ্দুকে দেখে লিঙ্গা পাদ্দুকে ডেকে বলছিল, গতকাল মন্দিরে তোকে খুব সুন্দর লাগছিল রে। পাদ্দু জানতে চায়, কি বলতে চাস সোজা বল। লিঙ্গা তখন পাদ্দুর কাছে জানতে চায়, তুই কি আমাকে পছন্দ করিস? পাদ্দু শুধু বলে যায়, ছোটবেলা থেকে আমাকে দেখছিস, তুই বুঝিস না এটা? অবশ্য শিবা এটি বুঝে গেছে। তাই লিঙ্গাকে বলছিল ওর বাবার সাথে কথা বলে বিয়ে ফিক্স করে নে। সিন রাতে। লিঙ্গা ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখছে, যেখানে একটি গুহা, একটি ধারালো অস্ত্র আর একটি বাচ্চা ছেলেকে দেখা যায়। স্বপ্নটি দেখে লিঙ্গা আটকে উঠে যায়। তবে এই স্বপ্নটি পিছের রহস্য আমরা একটু পরই জানতে পারব। পরবর্তী দিন এক গর্ভবতী মহিলাকে দেখা যায় একটি বাচ্চা মেয়েকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। বাচ্চাটা মূলত একটি খেলনা হাতে শব্দ করছিল আর দৌড়ে এগিয়ে যাচ্ছিল। কিন্তু মহিলাটি প্রেগনেন্ট থাকায় সে এত জোরে হাঁটতে পারছে না। এজন্য কিছু দূর যেতেই মেয়েটি হঠাৎ করে একটু বেশি সামনে চলে যায়। আর মহিলাটি তখন ওই বাচ্চাটাকে খুঁজছিল। তখনই সেই তান্ত্রিক লোক এসে জানতে চায়, তুমি এখানে কি করছো? মহিলা বলে, আমি বাবার বাড়িতে যাচ্ছিলাম, আমার মেয়ে এখানে দৌড়ে চলে এসেছে, তাকেই খুঁজছি। তান্ত্রিক বলে, তোমার বাবার বাড়ি তো ওইদিকে, তুমি জানো না এদিকে আসা নিষেধ, দ্রুত মেয়েকে নিয়ে চলে যাও। তখনই বাচ্চাটার খেলনার শব্দ পেয়ে মহিলাটি সামনের দিকে এগিয়ে যায়। মহিলাটি খেয়াল করে বর্ডারের ওপাশ থেকে শব্দ আসছে। তাই কোনো কিছু চিন্তা না করেই মেয়ের জন্য সে অভিশপ্ত ওই জঙ্গলে ঢুকে পড়ে। কিন্তু এদিকে তান্ত্রিক ফেরার সময় জঙ্গলের মাঝে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। তখন সে চিন্তা করে, তুমি যদি এখানে থাকো, তোমার মা তাহলে কার পিছে পিছে গেল? তার মানে ওই অশুভ শক্তি তাকে টেনে নিয়ে গেছে। আর এদিকে ওই প্রেগনেন্ট মহিলাকেও দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর কিছু একটা তাকে টানতে টানতে নিয়ে যায়। সিন চলে আসে গ্রামের জমিদার বাড়িতে। রেড্ডি বাড়ি এসে দেখে রাঙ্গা মন খারাপ করে বসে আছে। কারণ জানতে চাইলে রাঙ্গার লোকেরা জানায় রাঙ্গার দলবল নিয়ে বাড়ি ফিরছিল। পথে এক ব্যক্তি তার নাতনিকে নিয়ে কোথাও যাচ্ছে। তখন রাঙ্গার চোখ পড়ে ওই মেয়েটির উপর। রাঙ্গা মেয়েটিকে গাড়িতে তুলতে চেষ্টা করছিল। আর ঠিক সেই মুহূর্তেই পাদ্দু এসে রাঙ্গার গলায় ধারালো একটু অস্ত্র ধরে ওই মেয়েটিকে ছেড়ে দিতে বাধ্য করে। রাঙ্গাও বাধ্য হয়ে মেয়েটিকে ছেড়ে দিয়ে চলে আসে। তবে সে এই অপমানের কথা এখনও ভুলতে পারছে না। সব শুনে রেডি বলছিল, অপমান খুব খারাপ জিনিস। আমরা যখন গরিব কাউকে অপমান করি তখন হয় সে ফাঁস নেয়, নয়তো পয়জন খায়। আর ওই গরিব কেউ যদি আমাদের অপমান করে তাহলে আমাদের তাদের মেরে ফেলতে হয়। যদি পুরুষ হয় তাকে খুন করতে হবে, আর যদি মহিলা হয় তাহলে তার সম্মানহানি। আর এটা অবশ্যই তোমার রাগ ঠান্ডা হওয়ার আগেই করতে হবে। এরপর সিন রাতে। লিঙ্গা শিবা মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল। পথে পাদ্দুর বাবার সাথে দেখা হয়। পাদ্দুর বাবাকে দেখে লিঙ্গা একটু ভয় পাচ্ছিল। কিন্তু শিবা বোঝায়, তুই তাকে ভয় পাস কেন? শুধু এরই কি মেয়ে আছে নাকি? তুই শুধু একবার বল, 100 মেয়ের বাবার লাইন লাগিয়ে দিব। অবশ্য পাদ্দুর বাবা পিছে দাঁড়িয়ে সব কথা শুনছিল। অন্যদিকে পাদ্দুর মা পাদ্দুকে বলছে, বাইরে গরুগুলো এমন শব্দ করছে কেন? কি একটু দেখে আয় তো। এর জন্য পাদ্দু বাইরে আসে। আর তখনই রাঙ্গা আর তার লোকজন পাদ্দুকে তুলে নিয়ে যায়। এরপর রাঙ্গা পাদ্দুকে জঙ্গলের মধ্যে নিয়ে অপমানের শোধ তুলতে চাচ্ছিল। কিন্তু যখনই রাঙ্গা পাদ্দুর গায়ে হাত দেয় তখনই লিঙ্গা এসে দেখে ফেলে, কারণ লিঙ্গা এদিক দিয়ে যাচ্ছিল।
এরপর লিঙ্গা আর রাঙ্গাদের মধ্যে তুমুল ফাইট হয়। একসময় লিঙ্গার মার খেয়ে রাঙ্গাদের পালিয়ে যেতে হয়। আর এরপর থেকেই লিঙ্গার পাদ্দু লাভ স্টোরি চলতে থাকে। গ্রামের অনেকে জেনেও গেছে তাদের সম্পর্কের ব্যাপারে। অন্যদিকে আমাদের এক তান্ত্রিক মহিলাকে দেখানো হয় যে গাছের নিচে বসে ধ্যান করছিল। তখনই কয়েকজন লোক একটি মেয়েকে নিয়ে আসে যার উপর দুষ্টু শক্তির আছর করেছে। তান্ত্রিক এই মহিলাটি জানায় ওর উপর কালো জাদু করা হয়েছে, সেজন্য যেখানে করা হয়েছে সেখান থেকে ওই সরঞ্জামগুলো খুঁজে বের করে তান্ত্রিক মহিলাটি সেই কালো জাদু নষ্ট করে মেয়েটিকে রক্ষা করে। আবার ওই রাতেই জঙ্গলের মধ্যে ভয়ানক কিছু একটাকে দেখানো হয়, ঝর্নার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এদিকে আবার লিঙ্গা শিবাকে বলছে, ভাবছি কাল পাদ্দুর বাবার সাথে দেখা করে বিয়ের প্রস্তাবটা দিয়েই দিব। তাদের কথার মাঝেই রেড্ডি তাদেরকে ডাকে এবং লিঙ্গার কাছে জানতে চায় টাকা কবে দিবে। লিঙ্গা বলে কাল পরশু দিয়ে দিব। এরপর লিঙ্গারা চলে যায়। আর পরবর্তী দিনই শিবার বাবাকে নিয়ে লিঙ্গারা পাদ্দুদের বাড়িতে যায় এবং পাদ্দুকে বিয়ের প্রস্তাব দেয়। পাদ্দুর বাবা জানতে চায় তুমি কি করো। লিঙ্গা বলে আমি তো কঠোর পরিশ্রম করি। কিন্তু পাদ্দুর বাবার কথা, অন্য সব বাবার মতো আমিও চাই আমার মেয়ের যার সাথে বিয়ে হবে তার ফসলি জমি থাকবে, তোমার মতো মদের ব্যবসা না। শিবা তখন বলে ওঠে, কি ভাবছেন আপনি, ও আপনার মেয়েকে রানী করে রাখবে? পাদ্দুর বাবা বলে, তোমরা মদ খেয়ে মাতাল হয়ে এক এক জায়গায় পড়ে থাকো, আমি এমন একজনের সাথে কেন আমার মেয়ের বিয়ে দিব? লিঙ্গা বলে, কি বলছেন, আমার তো 2 একর জমি আছে। পাদ্দুর বাবা বলে, কোন জমি? যেটা জমিদারের কাছে বন্ধক দিয়ে রেখেছ? তোমার বাবাই ওই জমি ছাড়াতে পারেনি, তুমিও পারবে না। লিঙ্গা বলে, আমি পারবো। আপনি শুধু এটা বলুন, আমি যদি আমার জমি ফেরত আনতে পারি তাহলে কি আপনি আমার সাথে পাদ্দুর বিয়ে দিবেন? পাদ্দুর বাবা বলে, দেখো আমি কোনোদিন শুনিনি কেউ জমিদারের থেকে জমির কাগজ ফিরিয়ে আনতে পেরেছে। লিঙ্গা বলে, সেটা বিষয় না, আপনি শুধু কথা দিন জমির কাগজ আনতে পারলে বিয়েটা দিবেন কি না। পাদ্দুর বাবা হ্যাঁ বলে দেয়। এরপর লিঙ্গারা চলে যায়। আর লিঙ্গারা যাওয়ার পর পাদ্দুর বাবা বলছিল, একটা মাতালের সাথে আমি কিভাবে মেয়ের বিয়ে দেব, ওকে বলো ওকে ভুলে যেতে। সিন রাতে লিঙ্গাকে দেখা যায় একটি জারের মধ্যে কিছু মদ নিয়ে কোথাও যাচ্ছে। পথই তান্ত্রিক লিঙ্গাকে দেখে বলছিল ওর নিশ্চয়ই কোনো কিছু খুঁজছে। এদিকে পাদ্দুর বাবা পাদ্দুর মায়ের সাথে আলোচনা করছে, যে ছেলে মাতাল তার কোনো বাবা মাও নেই, তার সাথে কিভাবে মেয়ের বিয়ে দিব। পাদ্দুর মা বলছিল আমাকে না বুঝিয়ে মেয়েকে বোঝাও, কিন্তু পাদ্দু তো ঘরে নেই। পাদ্দু লিঙ্গার কাছে গিয়েছে। পাদ্দুর ভয় হচ্ছে যদি বিয়েটা না হয়, কিন্তু লিঙ্গা পাদ্দুকে বুঝিয়ে বলে, দেখো আমি তো তোমার বাবাকে কথা দিয়েছি, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর পাদ্দু ফিরে আসে আর লিঙ্গা শিবার বাবার সাথে দেখা করে। শিবার বাবা বলছিল, হ্যাঁ রে লিঙ্গা, কী সিদ্ধান্ত নিলি? শিবা বলে, কি আবার, জমিদারের কাছে যাব, জমির কাগজ নিয়ে আসব। শিবার বাবা বলে ওঠে, ওটা তোর বাবা না যে চাইবি আর দিয়ে দিবে। রেড্ডি খুব খারাপ মানুষ। অবশ্য লিঙ্গারও কথা, তাতে কি হয়েছে, কতদিন আর ভয় পেয়ে এভাবে থাকবো, যা হবার হবে। এরপর সবাই চলে যায়। আর সেই রাতেই লিঙ্গা আবার ওই একই রকম স্বপ্ন দেখে আটকে ওঠে। এরপর পরবর্তী দিন সকাল হতেই লিঙ্গা কয়েকজন লোক নিয়ে রেড্ডির কাছে গিয়ে তার দাদার বন্ধক রাখা ওই 2 একর জমির কাগজ ফেরত চায়। জমির কাগজের কথা শুনে রেড্ডি বলে, 53 বছর আগে তোর দাদা জমিটা আমার কাছে বন্ধক রেখেছিল। তোর দাদা মরে গেছে, বাবা মরে গেছে, এখন তুই এসেছিস জমির কাগজ চাইতে? তোর বাবাকে যা বলেছিলাম তোকেও বলছি, সুদের বাকি টাকা দিয়ে নিয়ে যা। লিঙ্গা বলে, যে কোনো হিসাবেই আপনার টাকা পরিশোধ হয়ে গেছে। আমার দাদা পরিশোধ করেছে, আমার বাবা করেছে, আজ পর্যন্ত আমি করছি, এখন আপনাকে আমার জমির কাগজ দিতেই হবে। রাঙ্গা অবশ্য দিতে রাজি হচ্ছিল না, কিন্তু লিঙ্গার ভাবমূর্তি দেখে রেড্ডি রাঙ্গাকে থামিয়ে লিঙ্গাকে একটি বাম্পার অফার দেয়। রেড্ডি বলে, তোমার গ্রামের ওই 2 একর জমির পরিবর্তে আমি তোমাকে জঙ্গলের 4 একর জমি দিব। লিঙ্গা অবশ্য কিছুক্ষণ চিন্তাভাবনা করে রাজি হয়ে যায়। এজন্য রেড্ডি লিঙ্গাকে সেই 4 একর জমির কাগজ দিয়ে দেয়। আর এটি মূলত ওই বর্ডারের ওপাশের জমি। এরপর জমির কাগজ বুঝে নিয়ে লিঙ্গারা চলে যায়। তবে রাঙ্গা বলছিল, তুমি ওকে না মেরে জমির কাগজ দিয়ে দিলে। রেড্ডি বলে, দেখ ও গরিব হতে পারে, কাপুরুষ না, আর বিশেষ করে আমাদের ওই জমিতে যে একবার যায় কেউ আর ফিরে আসে না, ওটা অভিশপ্ত জমি। সব সময় গায়ের জোরে কাজ হয় না, কিছু কিছু সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। এখন আর আমাদের মারতে হবে না, ও এমনিতেই মরবে। এতে অবশ্য রাঙ্গাও বেশ খুশি। অন্যদিকে এক ব্যক্তিকে দেখা যায় ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছে, আর ঢোকার পরই ভয়ানক কিছু একটা এসে লোকটিকে ধরে নিয়ে যায়। আর রাতের বেলা লোকটির বুক ফেরে নাড়ি ভুড়ি বের করে খেতে থাকে। আসলে এই জঙ্গলে এমন কি আছে যে জন্য জঙ্গলটি অভিশপ্ত? চলুন এই সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসি। সিন পাস্টে লিঙ্গা একদিন তার দাদার সাথে এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। লিঙ্গা জানতে চাচ্ছিল আমরা এই জঙ্গল দিয়ে কেন যাচ্ছি। লিঙ্গার দাদা বলে, কারণ রেগুলার রাস্তা দিয়ে গেলে 10 মাইল হাঁটতে হয়,
কিন্তু এদিক দিয়ে গেলে 2 মাইল হাঁটলেই হয়ে যায়। লিঙ্গা ভয় পাচ্ছিল। তখন লিঙ্গার দাদা বোঝায়, ভয় জীবনকে কঠিন করে তোলে। যখন তুমি তোমার ভয়কে পরাজিত করতে পারবে, তোমার জীবন সহজ হয়ে যাবে। আমি তোমাকে এই রহস্যজনক জঙ্গলের একটি গল্প বলি, শোনো। একসময় একজন রাজার রাজত্ব ছিল। তার অমানবিকতার জন্য অনেক রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল। রাজবংশের অনেক উত্তরাধিকারও জীবন হারিয়েছিল। কালিঙ্গা রাজ্য ছিল তেমনই একটি। কালিঙ্গা রাজ্য থেকে যে সম্পদ নিয়ে আসা হয়েছিল তা এই জঙ্গলের কোথাও লুকিয়ে রাখা আছে। কথা বলতে বলতে দাদা নাতি এগিয়ে যাচ্ছিল। হঠাৎ কিছু একটা এসে লিঙ্গার দাদাকে নিয়ে যায়। লিঙ্গার দাদাকে না দেখে দাদা দাদা বলে চিৎকার করছিল। ঠিক তখনই লিঙ্গা খেয়াল করে উপর থেকে রক্ত পড়ছে। আর লিঙ্গা উপরে তাকাতেই তার দাদাকে ঝুলন্ত অবস্থায় দেখেছিল। মূলত লিঙ্গার ছোটবেলার এই ঘটনার জন্য লিঙ্গা এখন ওই ঘটনার স্বপ্নে দেখে আটকে ওঠে। কিন্তু এই একই স্বপ্ন বারবার কেন দেখছে লিঙ্গা একদমই বুঝতে পারছে না। তবে জমিদারের থেকে জমি উদ্ধার করার পর পাদ্দুর বাবার প্রতিজ্ঞা মতো পাদ্দু আর লিঙ্গার বিয়েটা হয়ে যায়। যদিও পাদ্দুর বাবা এতে মোটেও খুশি ছিল না। এদিকে অনাথ লিঙ্গা এখন একটি পরিবার পেল। সিন পরবর্তী দিন সকাল হতে লিঙ্গা শিবার সাথে দেখা করে এবং বলে, জমিদার যে 4 একর জমি দিয়েছে, ভাবছি ওই জমিটা দেখতে যাব। এটা শুনে শিবা বলছিল, যা ভাই তুই যা, আমি যেতে পারবো না। তবে যতই নিষেধ করুক না কেন লিঙ্গা শেষমেশ শিবাকে মানিয়ে নেয়। অন্যদিকে পাদ্দু মন্দিরে পূজা দিয়ে বের হচ্ছিল। তখনই সেই তান্ত্রিক মহিলা পাদ্দুকে দেখেই বারবার বলছিল, মৃত্যুর আশঙ্কা, তোমার স্বামীর জীবনের আশঙ্কা আছে। কিন্তু এসব শুনে পাদ্দু দ্রুত ফিরে আসে। কিন্তু পাদ্দু এই বিষয় নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। এমনকি লিঙ্গা বাড়ি ফিরলে পাদ্দু বলছিল, তুমি নাকি কাল ওই জঙ্গলে যাচ্ছ। লিঙ্গা বলে, তাতে কি, 4-5 দিনের মধ্যে সব কাজ শেষ করে আবার ফিরে আসবো। পাদ্দু বলে, সেটা বিষয় না, ওই জঙ্গলটা ভালো নয়, ওখান থেকে কেউ কখনো ফিরে আসেনি, তুমি যেও না, আমার ভয় লাগছে। লিঙ্গা বোঝায়, বোকা মেয়ে, কিসের ভয়, ওসব বানোয়াট কথা, আমার কিছুই হবে না। এরপর পরবর্তী দিন সকাল হতেই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে লিঙ্গা আর শিবা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। শিবা বলছিল, দেখ, তোকে বিশ্বাস করে আমি যাচ্ছি, আমার কিন্তু ভয় লাগছে। আচ্ছা, তুই তো ছোটবেলা থেকে ওই জঙ্গলে যাতায়াত করিস, তোর কখনো ভয় লাগেনি? বাউন্ডারি পার হলে কি হয় কে জানে। লিঙ্গা শুধু বুঝিয়ে যাচ্ছে, আমার উপর ভরসা রাখ, কিছুই হবে না। এরপর তারা দুজন সেই বাউন্ডারি পার হয়ে অভিশপ্ত ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এরপর ঝর্ণার পাদদেশ ধরে সামনে জঙ্গলের গভীরে প্রবেশ করতেই তারা যা দেখে দুজনেরই পিলে চমকে যায়। চারিদিকে মানুষের হাড়গোড়, মাথার খুলিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অন্যদিকে বিয়ে হয়েছে মাত্র 3 দিন হলো। এই মুহূর্তে পাদ্দুকে একা রেখে লিঙ্গা ওই অভিশপ্ত জঙ্গলে গিয়েছে। এই জন্য পাদ্দুর বাবা বলছিল, কেমন একটা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিলাম। পাদ্দুর মা তখন বোঝায়, তুমি তো শর্ত দিয়েছিলে, জমিদারের থেকে কাগজ আনতে পারলে বিয়েটা দিবে। ও এনেছে, বিয়েও হয়েছে, ওরা যেহেতু খুশি, বাদ দাও নয় সব। এদিকে জঙ্গলের মধ্যে লিঙ্গা আর শিবা ওই জমিটি খুঁজে বের করেছে। শিবা বলছিল, এখন চল ফিরে যাই। কিন্তু লিঙ্গা বলে, আমার সাথে আয়, কাজ আছে, এত দূরে এসেছি, ফিরে যাব। লিঙ্গা শিবাকে আরও ভিতরে নিয়ে যায় এবং এখানেও মাটিতে শুধু মানুষের হাড়গোড় ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। আবার ভয়ানক একটি হাত বারবার শিবার দিকে এগিয়ে আসছে, কিন্তু তাকাতেই উধাও। লিঙ্গা শিবাকে ঝর্ণার পাশে নিয়ে যায়। এরপর তারা আগুন জ্বালিয়ে বসেছিল। শিবা শুধু বলছিল, কাজ তো শেষ, সাথে কোনো খাবারও নেই, এখানে রাত কাটানোর দরকারটা কি, তুই কি প্ল্যান করছিস বলতো। লিঙ্গা শুধু এড়িয়ে যাচ্ছিল। অন্যদিকে পাদ্দু স্বপ্নে দেখছে জঙ্গলে লিঙ্গার উপর কিছু একটা আক্রমণ করেছে। এজন্য পাদ্দুও চিন্তিত। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। শিবার ঘুম ভাঙতেই দেখে লিঙ্গা সেখানে নেই। অবশ্য বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর লিঙ্গা ফিরে আসে। আবার এদিকে রাঙ্গা রেড্ডিকে বলছে, তুমি ওকে জমি দিলে, বললে ওখানে যে একবার যায় সে জীবিত ফিরে আসে না। 2 দিন হলো ওর মৃত্যুর তো কোনো খবর পাই না। রেড্ডি বলে, দেখ, ওই জায়গা একদম ভয়ানক, ওখান থেকে ফেরার কোনো রাস্তা নেই, খামাকে সব নিয়ে ভাবিস না। তবে রাঙ্গা শুধু বলে, ও যদি ওখানে মারা নাও যায়, আমি ওই জঙ্গলে গিয়ে ওকে মেরে আসবো। এরপর রাঙ্গার রাতে পাদ্দুর কাছে যায় এবং পাদ্দুকে বলে, তোর স্বামী ওই জঙ্গল থেকে কখনোই ফিরে আসতে পারবে না, আমি ওকে জঙ্গলে শেষ করে দিব, আর তোকে ওখানে শান্তিতে থাকতে দিব না। অন্যদিকে লিঙ্গা ঘুমাচ্ছে। হঠাৎ পাদ্দু লিঙ্গাকে ডেকে তুলে এবং বলে, ওটা তোমাকে মারতে আসছে, দ্রুত আমার সাথে চলো। পাদ্দু লিঙ্গাকে টানতে টানতে জঙ্গলের গভীরে নিয়ে যায়। আর তখনই লিঙ্গা বুঝতে পারে এটা তো পাদ্দু নয়, অন্য কিছু তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। সিন পরবর্তী দিন সকালে শিবা ঘুম থেকে উঠে লিঙ্গাকে খুঁজতে খুঁজতে সেই জায়গাটিতে চলে যায় যেখানে লিঙ্গা গত রাতে এসেছিল। শিবাকে দেখে লিঙ্গা বলছিল, তোকে অনেক কিছু বলা বাকি, এখানে লিঙ্গার কথায় আমরা আরও অনেক কিছু জানতে পারি।
ছোটবেলা লিঙ্গার দাদা ওই বাক্সটি দেখিয়ে তাকে বলেছিল, তোর মা মারা যাওয়ার সময় তোর জন্য এই বাক্সটি রেখে গেছে। এই বাক্সের মধ্যে যা আছে যতদিন তুই বেঁচে থাকবি তোর কাজে আসবে। সকল প্রশ্নের সমাধান তুই এর মধ্যেই পেয়ে যাবি। তুই রাজার বংশের শেষ বংশধর। এসব বলার পরে লিঙ্গার দাদা মারা গিয়েছিল। আর এরপর থেকেই ওই বাক্সটির খোঁজে লিঙ্গা মাঝে মাঝেই এই জঙ্গলে যেত। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত লিঙ্গা বারবার এই জঙ্গলের মধ্যে এসেছে শুধু ওই বাক্সের খোঁজে। অবশেষে একদিন লিঙ্গা সে বাক্সটি পেয়েও যায়, যেটা আমরা আগেই দেখেছিলাম। লিঙ্গা ওই বাক্সটি খুলে তার মায়ের ব্যবহৃত কিছু কাপড় আর একটি ডায়েরি পায়, যে ডায়েরিতে কালিঙ্গা রাজ্যের পুরো ইতিহাস লেখা ছিল। লিঙ্গা সেই ইতিহাস পড়তে থাকে। তাহলে চলুন ওই ইতিহাস সম্পর্কে জেনে আসি। সময়টা 18 শতাব্দী। মাচিরাজ নামে এক রাজা তখন রুদ্রাগিরি সাম্রাজ্য শাসন করত। সে কখনো তার প্রজাদের কথা ভাবত না। সম্পদ আর রাজত্বের লোভে সে অনেক রাজ্যে আক্রমণ চালিয়েছে, আর এই অতিরিক্ত লোভের জন্য শত মাইল দূরে কালিঙ্গা রাজ্যের উপর তার নজর পড়ে যায়। ওই সময় রানাসিমহা কালিঙ্গা রাজ্য শাসন করত। মাচিরাজও একাধিকবার কালিঙ্গা রাজ্যে আক্রমণ করলেও রানাসিমহার শক্তির কাছে প্রতিবারই সে পরাজিত হয়েছে। বারবার হারার পর আচমকা একদিন মাচিরাজুর মৃত্যু হয়। তখন মাচিরাজুর ছেলে বাইলুরু ওই রাজত্বের দায়িত্ব নেয়। বাইলুরু তার বাবার ইচ্ছা পূরণ করতে আবারও কালিঙ্গা আক্রমণ করে, কিন্তু রানাসিমহার কাছে আবারও পরাজিত হয়। বাইলুরু তখন চিন্তা করে কালিঙ্গা রাজ্য দখল করতে তার মানুষের শক্তির সাথে শয়তানের শক্তিও দরকার, আর সেজন্যই সেই শয়তান জাদুকর দরকার সাথে দেখা করে। এরপর দরকা বহু কালো জাদু করে অসুরাডাক্ষী নামে এক ভয়ঙ্কর রাক্ষস তৈরি করে ফেলে, আর এই অসুরাডাক্ষীর সাহায্যেই বাইলুরু কালিঙ্গা রাজ্যকে হারিয়ে দেয় এবং কালিঙ্গা রাজ্যের যত ধন সম্পদ খাদ্যশস্য যা ছিল সব নিজের রাজ্যে নিয়ে যায়। কিন্তু ওই রাজ্যের একটি সিক্রেট ছিল। রানাসিমহার বিশ্বস্ত মন্ত্রীর দ্বারা তার দুই ছেলে মালুকালিঙ্গা এবং ছোলাকালিঙ্গা নিরাপদে পালিয়ে গিয়েছিল। আর এর ঠিক কয়েকদিন পরই দুষ্টু শক্তির প্রভাবে বাইলুরু রাজ্যে মহামারী দেখা দেয়। চারিদিকে মানুষ মারা যেতে থাকে। এদিকে অসুরাডাক্ষীও মানুষদের ধরে খেতে শুরু করে। এমনকি দরকা এবং বাইলুরু কেউই অসুরাডাক্ষীকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তখন এই সমস্যার সমাধান পেতে বাইলুরুর স্ত্রী শকুন্তলা দেবী গিরি মহারষী নামে এক ঋষির সাহায্য চায়। গিরি তখন শকুন্তলাকে বলে, তোমার স্বামী যদি মানুষদের দ্বারা যুদ্ধ করত তবে কিছুই হতো না, কিন্তু সে শয়তানের আশ্রয় নিয়ে পাপ করেছে, আর এই পাপের জন্য এই রাজ্যের উপর থেকে এই অভিশাপ কখনই শেষ হবে না। শকুন্তলা জানতে চায়, আমার স্বামী যে পাপ করেছে তা শুধরানোর জন্য কি কোনো উপায় নেই? প্রয়োজন আমাদেরকে শাস্তি দিন, কিন্তু এই মহামারী বন্ধ করতে একটা উপায় অন্তত বলে দিন আমাদের। গিরি তখন ভেবেচিন্তে বলে, তুমি যেহেতু পূজার জন্য সাহায্য চাইছ, তাই তোমার পাপেরও একটা সমাধান হবে। তোমাদেরকে ওই গ্রামের বর্ডারে একটা মন্দির স্থাপন করতে হবে। সেখানে প্রত্যনগিরা মাতা দেবীর মূর্তি স্থাপন করতে হবে। একবার দেবীর মূর্তি স্থাপন হয়ে গেলে পূজা করে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে এই দেবী কখনোই ওই গ্রামে কোনো দুষ্ট শক্তিকে ঢুকতে দেবে না। আর এটা নতুন কিছু না, বহুকাল আগে থেকেই এই চর্চা চলে আসছে। একবার ওই গ্রামের মন্দির স্থাপন হয়ে গেলে 20 থেকে 120 বছরের মধ্যে এই ঘটনা ঘটতেই থাকবে। এরপর এক চন্দ্রগ্রহণের রাতে এখান থেকে 100 মাইল দূরে পাতালগঙ্গা গুহাতে কালিঙ্গা রাজ্য হতে তোমরা যে ধন সম্পদ লুট করে এনেছ আর সাথে প্রত্যনগিরা মাতার যে মূর্তি এনেছিলে সেগুলো ফেরত দিতে হবে। এরপর যখন তোমার পরিবারের কেউ নিজেকে স্যাক্রিফাইস করবে সেদিন এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে স্যাক্রিফাইসের কথা শুনে শকুন্তলা বলছিল, জীবন উৎসর্গ করা ছাড়া কি আর কোনো উপায় নেই? গিরি বলে, তুমি যদি একজনকে বাঁচানোর চিন্তা করো তাহলে এই রাজ্যের শত শত প্রজাকে তোমার হারাতে হবে। ভালো করে মনে রেখো, আমি যা যা বলেছি এর মধ্যে কোনো একটি যদি ভুল করে বাদ পড়ে যায় তাহলে অসুরাডাক্ষী আবারও তোমাদের রাজ্য দখল করে বসবে। আপনাদের নিশ্চয়ই সেই বিভৎস চেহারার মহিলাটির কথা মনে আছে? সেই ছিল শকুন্তলা দেবী, আর শকুন্তলার ছেলে ছিল বালা। বালা শকুন্তলার মুখে সব শোনার পর নিজেকে উৎসর্গ করতে এবং দেবীর মূর্তি ফিরিয়ে আনতে ওই জঙ্গলে গিয়েছিল। আর ওই ডায়েরিতে যে রাস্তার বিষয় লেখা ছিল সেটা ফলো করে লিঙ্গা সেই গুহার কাছে পৌঁছে যায়, যে গুহার মধ্যে কালিঙ্গা রাজ্যের ধন সম্পদ এবং ওই দেবীর মূর্তি রাখা রয়েছে। লিঙ্গা শিবাকে নিয়ে ওই গুহার মধ্যে প্রবেশ করে। শিবা বলছিল, আমি এবার বুঝতে পারছি জমিদার যখন এই জমির কথা বলল তুই এক চান্সে কিভাবে এই জমির জন্য রাজি হয়ে গেলি, আর এখানে যে ধন সম্পদ রাখা আছে তা তো তোরই, তাই না? দুজন কথা বলতে বলতে গুহার গভীরের সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে ওই ধন সম্পদ এবং দেবীর মূর্তি রাখা ছিল। তারা তো দেখে মহাখুশি, কিন্তু তখনই রাঙ্গা তার দলবল নিয়ে হাজির। কারণ রাঙ্গা দেখছিল 2 দিন হয়ে গেছে লিঙ্গাদের কোনো খবর নেই। তাই রাঙ্গা ধরে নিয়েছিল সব কাল্পনিক ঘটনা, তেমন কিছুই নেই।
এই জন্য লিঙ্গাকে মারতে লোকজন নিয়ে সেখানে এসেছে। এরপর দুপক্ষের মধ্যে ফাইট শুরু হয়, আর এরপরই গুহার মধ্যে আগমন ঘটে অসুরা রাক্ষী। অসুরা রাক্ষী এসেই প্রথমে রাঙ্গার বুক চিরে ভিতরের সব বের করে ফেলে। এরপর একে একে সবাইকে মারতে থাকে। লিঙ্গার তখন ওই ডায়েরির কথা মনে পড়ে, যেখানে লেখা ছিল কোনো এক চন্দ্রগ্রহণের রাতে কালিঙ্গা রাজ্যের উত্তরাধিকারী দেবীর আশীর্বাদের ওই অস্ত্র দিয়ে শয়তানের বিনাশ করতে পারবে। এই জন্য লিঙ্গা সেখানে থাকা একটি অস্ত্র নিয়ে অসুরা রাক্ষীকে আঘাত করে, আর সাথে সাথে অসুরা রাক্ষী ভস্মীভূত হয়ে যায়। এরপর লিঙ্গারা ওইসব বক্স খুলে, যেখানে বিপুল পরিমাণ ধন সম্পদ এবং দেবীর ওই মূর্তিটিও পাওয়া যায়। দুজন মিলে নাচতে নাচতে সেগুলো নিয়ে ফিরে আসে। তবে এখন প্রশ্ন আসতে পারে, জঙ্গলের মধ্যে এত মানুষ মারা গেল, তারপরও লিঙ্গার শিবা কিভাবে জীবিত ফিরে এলো? এখানে আমাদের দেখানো হয় মন্দিরের সামনে বসা ওই তান্ত্রিক মহিলা সেদিন পাদ্দুকে একটি তাবিজ দিয়েছিল, যেটি পাদ্দু বাড়ি ফিরে লিঙ্গার হাতে বেঁধে দিয়েছিল, আর ওই তাবিজের শক্তিতেই তারা ফিরে আসতে পেরেছে। সিন চলে যায় এর 1 বছর পর। চন্দ্রগ্রহণের রাত, এক ব্যক্তি বাইরে ঘুমিয়েছিল। হঠাৎ তার উপর অশুভ শক্তির আক্রমণ হয়, আর তখনই সেই তান্ত্রিক মহিলা ওই অশুভ শক্তিকে তাড়িয়ে দেয়। কিন্তু একই সময়ে সেই গুহাতে আসুরা রাক্ষীর থেকেও ভয়াবহ এক রাক্ষসের আবির্ভাব ঘটে। এই শয়তানটা হয়তো এখন তার তাণ্ডব চালাবে, আর তা হয়তো আমরা অন্য কোনো মুভিতে দেখতে পাবো। এই মুভিটি এখানে শেষ করা হয়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।